একটা ছেলের লাইফে যদি এরকম একটা সাদা স্পোর্টস বাইক, এরকম একটা কালো নেকেড স্পোর্টস বাইকে দুইটা বাইক থাকে, মনে হয় না ওই ছেলের আর কোনো বাইকের চাহিদা থাকার কথা। ও রে গ্রেট, মানে ভাই সত্যি কথা, জ্বর টর কই যে গায়েব হয়ে গেছে। পুরা জ্বর নিয়ে আজকে বাইক চালাইতে বেরিয়েছিলাম, অ্যান্ড যখনই বাইকে উঠছি তখনই জ্বর টর আমার শরীরে বলতেছে দূরে সর। বাইকে উঠলেই ফার্স্ট আমি যেই কাজটা করি, লুকিং গ্লাসটা অ্যাডজাস্ট করি, অ্যান্ড তারপরে হচ্ছে ব্যাগের চেনগুলো লাগানো আছে কিনা সেটা দেখি, কারণ ব্যাগের মধ্যে অনেক জরুরি কাগজপত্র থাকে, বাইকের কাগজ থাকে, লাইসেন্স থাকে অনেক সময়, বা অন্যান্য ইম্পর্টেন্ট জিনিসের জন্যই তো আসলে ব্যাগটা। এই জন্য ব্যাগের চেনটা সবার আগে ফলো করি, মানে খেয়াল করি, তারপরে হচ্ছে রওনা হই, কারণ খোলা থাকলে বাতাসে উড়ে গেলে খুঁজে কি আর পাওয়া যাবে বলেন? কোনোভাবেই খুঁজে পাওয়া যাবে না কোন জায়গায় কোনটা পড়ছে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমার বাইকের ফুয়েল ট্যাঙ্কের মিটারের অবস্থা দেখছেন, লাস্টের কাটা একটু আগে লাফালাফি করতেছিল যখন কাত বাইকটারে সোজা করছি। এরকম হয়, মিরপুরে থাকলে আমি একটু গরিব হয়ে যাই। এই এখন 2 কাটা দেখাইতেছে, অ্যান্ড এদিকে আশপাশে ফুয়েল পাম্প নাই, তো এই জন্য ফুয়েল ঢুকানো হয় না, আর কার্ডে ফুয়েল কেনা যায় না। এদিকে দেখা যায় আমি বেশিরভাগ সময় ফুয়েল কিনি হচ্ছে ওই যে কার্ড থেকে, অ্যান্ড এখানে কার্ডের অপশন নাই, ক্যাশ টাকা আমার কাছে থাকে খুব কম। এই জন্য একটু ফুয়েলের দিক থেকে মিরপুরে যখন থাকি তখন একটু গরিব হয়ে যাই। আচ্ছা, বাইক নিয়ে তো কথা বলবো, একটা বাইক নিয়ে আজকে কথা বলবো, সেটা হলো XSR। XSR বাইকটা ইদানিং খুব একটা দেখা যায় না, ওই ব্যাপারে পরে আসতেছি। অন্য একটা ব্যাপার বলি, একটা জিনিস আজকে মনে পড়লো, কারণ আজকে আমার শরীরটা ভালো না। আজকে জ্বর নিয়ে এই ভ্লগ করতে বেরোইছি, শরীরে মোটামুটি ভালোই জ্বর আসছে। কেন আসছে জানি না, একটা কারণ আমি আইডেন্টিফাই করতে পারছি, সেটা হইলো যে রাতে ইদানিং ঠান্ডা পড়ে, আর আমরা আগারগা আড্ডা দিই রাতে, দেখা যায় 12টার দিকে ভালোই ঠান্ডা পড়ে। যখন আসি ঠান্ডা লাগতে লাগতে আসি, অ্যান্ড রাতে মোটামুটি চলে ঠান্ডাটা, আর দিনের বেলা গরম হয়, ভালোই গরম পড়ে। অ্যান্ড সূর্য ডোবার টাইমে পশ্চিম সাইডটা হচ্ছে আমার রুমের ওয়াল অন্ধকার হয়ে যায়, সরি কি বলতেছি, জ্বরের মুখে আমি আবল তাবল বলতেছি। রুমের ওয়াল গরম হয়ে যায় রোদ লাগার কারণে, আর ওই গরমের ভ্যাপসা ভাবটা দিনে লাগে, অ্যান্ড রাতে আবার শীত, দুইটা মিলে আমি জানি যে আমার শরীরের টেম্পারেচার উল্টাপাল্টা হয়ে গেছে। আজকে ভালোই জ্বর, আমার জ্বর নিয়েই বের হয়েছে আপনাদের সাথে কথা বলতে। উল্টাপাল্টা কথা বলতেই পারি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। অ্যান্ড যখন আপনি অসুস্থ থাকবেন তখন কি হবে জানেন? তখন আপনার আগের অনেক কিছু মনে পড়বে, মানে এমন জিনিস মনে পড়বে যে জিনিসগুলো হয়তো এমনিতে আপনি সুস্থ থাকলে ব্যস্ততার তাগিদে ব্রেন অনেক দিকে কাজ করে, ওই জন্য মনে পড়ে না। কিন্তু জ্বর থাকে যখন, বা অসুস্থ থাকবেন যখন, বা এরকম যখন, মানে একাকিত্ব যখন আপনাকে ঘিরে ধরবে, তখন ওই সমস্ত ব্যাপারগুলো মনে পড়বে, যে সমস্ত ব্যাপারগুলো হচ্ছে মানে একসাথে যাদের সাথে ছিলেন। একটা সময় যখন ভ্লগিং শুরু করি তখন পরিচয় হয় হচ্ছে সানি ভাইয়ের সাথে, আপনাদের সবার প্রিয় সানিগিরি, অ্যান্ড তারপরে ওয়াসেকের সাথে, মানে ওয়েন ভ্লগস, এরপরে হচ্ছে সাকিব সৈকতের সাথে, সাকিব সৈকতের চ্যানেল। অ্যান্ড আমরা 4 জনের মধ্যে একটা বন্ডিং ছিল, এখনো আছে, বন্ডিং নষ্ট হয় নাই। কিন্তু আমরা একসাথে প্রচুর ঘুরতাম, দেখা যেত সপ্তাহে 1 দিন 2 দিন একসাথে দেখা হইতোই, সন্ধ্যার পরে একসাথে হওয়া হইতোই, মানে 4 জনই ভ্লগার, বিভিন্ন রকম আইডিয়া শেয়ার করতাম একজন আরেকজনের সাথে। অ্যান্ড আস্তে আস্তে আমরা দেখেন কাজে এতটাই ব্যস্ত হয়ে গেছি, সাকিব ভাই নিজের বিজনেস নিয়ে ব্যস্ত হয়ে গেছে, ওয়াসেক ভাই তো এমনিতেও একটু দূরে থাকে, চিটাগাংয়ের মানুষ, অ্যান্ড উনিও ওনার বিজনেস অ্যান্ড মডেলিং অ্যান্ড অনেক কিছুই করে, উনি ওগুলা নিয়ে ব্যস্ত। সানি ভাই তো ইন্টারন্যাশনাল ট্যুর ট্রাভেল একটু বেশি করতেছে, উনিও ইন্টারন্যাশনাল ট্যুর ট্রাভেল নিয়ে এত ব্যস্ত হয়ে গেছে যে কারোর সাথে না এখন যোগাযোগ আছে, ফেসবুকে হয়তো যোগাযোগ হয়, ছবি দেখি, কমেন্ট করি, বা ওনারাও আমার সাথে যোগাযোগ করে। আমাদের সাথে ওই মানে মনের মিলটা এখনো আগের মতোই আছে, কিন্তু দেহের মিল, শুনতে খারাপ শোনা যায়, দেহের মিল, যাই হোক, ওইভাবে আর কি সামনাসামনি ফেস টু ফেস দেখা হয়ে আড্ডাটা ওইভাবে হয়ে ওঠে না। রিসেন্ট সানি ভাইয়ের সাথে দেখা হয়েছিল রাস্তায়, আমার ভিডিও ক্যামেরা অনও ছিল, বাট ফুটেজটা সাউন্ড আসে নাই, এই জন্য আর পরে আপলোড দেওয়া হয় নাই। যাই হোক, এরকম হয় অনেক সময়। এইটাই আসলে দুনিয়ার নিয়মটাই এরকম, বুঝছেন? যুগের সাথে সাথে, কালের সাথে সাথে, সময়ের সাথে সাথে আমরা একজন আরেকজনের কাছ থেকে দূরে যেতে থাকবো। দেখেন, একটা ফ্যামিলির যে হেড, তার যদি 2টা ছেলে থাকে, বা একটা ছেলে একটা মেয়ে থাকে, একটা সময় তারা বড় হয়, তাদের নিজস্ব ফ্যামিলি হয়, তারা আবার আলাদা হয়, এবং দেখবেন যে যত গ্যাঞ্জাম ফ্যাসাদ, যাদের সাথে সবচেয়ে বেশি মিল থাকার উচিত তাদের সাথেই সবচেয়ে বেশি গ্যাঞ্জাম ফ্যাসাদটাই পরিবারে, মানে ফ্যামিলিগতভাবে ওই জিনিসটাই হয়। যেমন একটা দাদা, তার ধরেন 2টা চাচা, মানে আপনার ধরেন 2 চাচা, দেখবেন চাচাদের ভাই বোনদের সাথে, চাচাদের
চাচাদের সাথে চাচার একটা প্রবলেম, এটা হয়েই যায়। আজকে যে ভাইটা আপনার সবচেয়ে বেশি আপন, দেখবেন যে আপনাদের যখন সংসার হবে আস্তে আস্তে আপনাদের যখন ছোট মানে সন্তান সন্নতি হবে, তারা যখন আবার বিয়ে শাদী করবে, আবার এইভাবে মানে সিস্টেমটাই এরকম। একটা বড় গাছ থেকে যেরকম হচ্ছে কলম করে আরও অনেকগুলা গাছের জন্ম নেয় এবং আলাদা আলাদাভাবে সবাই আবার তারা সেই গাছগুলা নিজেকে নিজে ডেভেলপ করে, ঠিক ওই রকম আসলে দুনিয়ার নিয়মটাই এরকম। আস্তে আস্তে সব কিছু আলাদা হবে, সবাই নিজে নিজে ডেভেলপ করবে, এটাই সিস্টেম। এটাকে আসলে খারাপ বলা যাবে না। মূলত আমার কথাটা মাথায় আসছে হচ্ছে ওই যে আমরা চারজন একসাথে অনেক ব্লগ টক করতাম আগে, আমাদের চারজনের একসাথে ছবি যে তোলা হয় না কতদিন হয়েছে কে জানে। ব্যাপারটা এমন হয়েছে কি আবার কোনভাবে নেবেন, কিছুদিন আগে আমির খানকে একজন প্রশ্ন করছে একটা ইন্টারভিউতে যে আপনারা 3 খান মানে সালমান, আমির অ্যান্ড শাহরুখ খান এক মুভিতে কি অভিনয় করবেন। তো সে বলতেছে আমরা তো করতে চাই, কিন্তু কে এফোর্ড করতে পারবে এটা। সেম শাহরুখ খানেরও একই কথা ছিল যে যদি কেউ এফোর্ড করতে পারে, যদি কেউ সাইন করতে পারে তাদের 3 জনকে এক ফিল্মে, তাহলে অবশ্যই তারা কাজ করবে। তো ব্যাপারটা হয়ে গেছে কি আমরা নিজেদের কাজ নিয়ে একসময় এত ব্যস্ত হয়ে যাই, তখন আর চাইলেও একসাথে হওয়া যায় না, কারণ সবকিছু একটা সিস্টেমে চলে আসে। তো এইখানে আবার কেউ হয়তো এরকম এই ব্যাপারটা টানতে পারেন যে নিজের খানদের সাথে কি তুলনা দিচ্ছেন কিনা, না ব্যাপারটা তা না, খানদের সাথে তুলনা আমি কোনোভাবেই দিচ্ছি না, বাট শরীরটা ভালো না তো এই জন্য একটু কিরকম যেন মনে হইতেছে যে পুরানা লোকজনদের সাথে দেখা হইলে ভালোই লাগতো। যাক, ওদেরকে ফোন দিব রাতে, দেখি ভিডিও কল বা অডিও কল দিয়ে কথা বলে পুরানো ব্যাপারগুলো, যদি ওরা ফ্রি থাকে আর কি। সবাই তো ব্যস্ত, তো আমি অসুস্থ, তো আমি একটু ব্যস্ত কম। আচ্ছা, আমি যাচ্ছি একটু বিএসবি মার্টে, আজকে ইফতারের জন্য বলছিল। কালকে রাতে আমাকে আরিফ ভাই ভিডিও কল দিছে, কয়টার দিকে জানেন? রাতের 3:30টায়। বাসার সামনে দেশে হাঁটতেছে আর ওই যে কি রোজার পাখি ঘুম থেকে ওঠো এই ধরনের স্লোগান দিয়ে ঘুম ভাঙাইতেছে, ওগুলো আমার ভিডিও কল দিয়ে দেখাইতেছে। বেশ একটা মজাই লাগছিল। আর আমি এত রাতে আসলে বাসা থেকে আর বেরোই নাই, কারণ আমার এখানে বাসা থেকে বের হয়ে তালা দেওয়া যায় না। আমি বাইরে থেকে ঘরে ঢুকতে পারি তালা খুলে, কিন্তু বের হয়ে তালা দিতে পারি না, এই হচ্ছে সমস্যা। এই জন্য আমি রাতে চাইলেও বেরোতে পারি না, রাতে আমি ঢুকতে পারি বাসায়। তার এবারে বললাম যে আপনি 12টার আগে যদি বলতেন তাহলে আপনার ওখানে আসতাম, একবার আমি রাতে ব্যাক করতে পারবো, কিন্তু রাতে বের হওয়াটা আমার জন্য একটু টাফ যদি আমি বাসায় একা থাকি। অন্য কেউ থাকলে গেট লাগাই দিতে পারে, ওটা অন্য ইস্যু। আর যেটা বলতেছিলাম, আরিফ ভাইয়ের কথা মনে পড়াতে একটা ব্যাপার মনে পড়লো যে ইয়ামাহা XSR যে বাইকটা, এটা অনেকের অনেক পছন্দের একটা বাইক, জানেন তো। যদিও আমারও পছন্দের, বাট আমি এই বাইকটা কিনছি বলতে নিচ্ছিলামও সরি, কিন্তু ওই বাইকটা আমার দীর্ঘ সময় চালানো হয় না, একটু সামনে ঝুঁকতে হয়, তো ওই ব্যাপারটা আমার ভালো লাগছিল না, এই হলো ব্যাপার। বাট XSR বাইকটা আমি আজকে চালাইতে চাইছিলাম, আমার হঠাৎ করে মনে হয়েছিল একটু XSR চালাবো। ইসেকে ফোন দিলাম আরিফ ভাইকে, ভাই XSR আছে? বলতেছে না, XSR নাই। এখন XSR নাই, এটা তো দোষের কিছু না, কিন্তু প্রবলেমটা হচ্ছে XSR এই বাইকটা, এটা কি আসলে চাহিদাওয়ালা বাইক, না এটা বাংলাদেশে একটা ফ্লপ আইটেম বললেন তো? এই বাইকটা কি অফিসিয়ালি আসছিল? তো মনে হয় হ্যাঁ, অফিসিয়ালি আসছিল, কিন্তু ইদানিং ইয়ামাহার শোরুমেও বাইকটা খুব একটা দেখা যায় না। আর মানে কিরকম যেন এটার একটা ফ্যান বেজ আছে, আবার এটা অ্যাভেলেবল সেলও হয় না, মানে সেলও হয় না, আবার এমন না যে দাম কম, দামও অনেক। সেকেন্ড হ্যান্ড মার্কেটেও এটার দাম অনেক থাকে, মানে এক আজব বাইক XSR ব্যাপারটা। আজকে পাইলে চালাইতাম, বাট পাই নাই, চালাবো না। ভাই আমার মানে কথা বলতে যায় আবার কথা জানি কিরকম লাস্টে যায় আমি ভুলে যেতেছি জ্বরের তাগিদে। আর এই হেলমেট ক্যামেরা সব কিছু মিলে আরও হেভি লাগতেছে। আচ্ছা শুনুন না, আজকে আমি একটা ক্যামেরা বুক দিছি, আমি চাইতেছি যে আমার ভিডিও ফুটেজটা আরেকটু ভালো হোক। এই কি অবস্থা, ওরা কি করে? এই জন্য একটা ক্যামেরা বুক দিছি, আশা রাখি যদি রাতে ক্যামেরাটা চলে আসে কালকে থেকে আপনারা হচ্ছে আরেকটু ভালো ফুটেজ দেখতে পাবেন, মানে এখনকার ফুটেজের চেয়ে একটু ডিফারেন্ট ফুটেজ দেখতে পারবেন। আসলে কি হয়, গোপ্রো ইউজার তো আমি, গোপ্রো 9 থেকে শুরু করে একদম লেটেস্ট 12-13 পর্যন্ত যাই বের হয়েছে। ফুটেজে যে খুব বেশি পার্থক্য আছে ব্যাপারটা তা না হইলেও কিছু ফাংশন এদিক সেদিক আছে, এবং আমার কাছে ওই নতুন যে ক্যামেরাটা নিছে ওটার একটা ফাংশন একটু ভালো লাগছে, এই জন্য ক্যামেরাটা অর্ডার দিয়ে দিচ্ছি। দেখি মারিয়া হয়তো আজকে আসবে, মারিয়া আসলে ওর কাছ থেকে পেয়ে যাবো রাতে 9টা 9:30 বলছে। আজকের ভিডিওতে ওই ক্যামেরার ফুটেজ নাই দেখাই, কালকে যারা কানেক্টেড থাকবেন তারা ওইটার ফুটেজটা দেখতে পারবেন। MRI 30% ছাড়, MRI এটা একটা টেস্ট, আর এই টেস্টটা আমি আমার লাইফে মনে হয় 3বার করছি। একবার লিগামেন্ট ছিঁড়ছিল পরে, আরেকবার ঘাড় ব্যথার কারণে, অ্যান্ড আরেকবার ঘাড় ব্যথার কারণে। ভাই খুব পেইনফুল একটা, মানে ব্যথা লাগে না, বাট শুয়ে থাকতে হয়, কক কক ক্যাক ক্যাক আওয়াজ, খুব বাজে একটা অভিজ্ঞতা।
যাক, রাস্তার এই সাইডটা তো মোটামুটি ফাঁকাই আছে দেখা যাইতেছে। পেছনের জ্যাম দেখে ভাবছিলাম যে আজকে মনে হয় ইফতারের আগে আর পৌঁছাইতে পারবো না, বাট এখন মনে হইতেছে যে না, পৌঁছাইতে মনে হয় পারবো। অ্যান্ড এই অ্যাভেঞ্জার এই গাড়িটার মধ্যে লিখা বাংলাদেশ সেনাবাহিনী ওই কোনায়। বাংলাদেশ সেনাবাহিনী এটা লিখতে হবে কেন? আচ্ছা শুনেন না, বাইকে গাড়িতে প্রেস পুলিশ এগুলা লেখা নাকি নিষেধ, কিন্তু এগুলা তো কোনো অংশেই নিষেধ দেখতেছি না। এগুলা তো সবাই লিখতেছে যে সেনাবাহিনী নৌবাহিনী সবাই এগুলা লিখতেছে। আর এই গাড়িটা দেখে আমার মনে হইতেছে প্রাইভেট কার, এটার মধ্যে সেনাবাহিনী কেন লিখবে? হ্যাঁ, ঢাকা মেট্রো যেহেতু সেহেতু প্রাইভেট একটা গাড়ি এটা, তো সেনাবাহিনী তো আসলে কোনায় লেখা রাখা প্রাইভেট কারে মনে হয় না। এটা তো সেনাবাহিনী নিজস্ব গাড়ি না, তাহলে তো এটা স্পেশাল নাম্বার থাকতো। গত 2 দিন আগে আমি বাইক ফেরিতে বসে আছি, আর আমার সাথের এক ভাই একটা ভিডিও দেখতেছে কোন একটা নতুন ভ্লগারের, আছে 5-7 হাজার সাবস্ক্রাইবার আছে, অ্যান্ড সে এরকম রাস্তায় বাইক চালানো শিখাইতেছে। বলতেছে এরকম জ্যামের মধ্যে আপনারা চাইলে হাফ ক্লাচ করতে পারেন। মানে আমি ব্যাপারটা ঠিক বুঝলাম না। বলতেছে হাফ ক্লাচ করে করে বাইক চালাবেন, তাহলে বাইক স্টার্ট বন্ধ হবে না, সেইটা শিখাইতেছে। ভাই হাফ ক্লাচ করে কখনো চালাবেন না, এভাবে ক্লাচ ধরবেন, এভাবে ফুল ছেড়ে আগাবেন, আবার প্রয়োজনে ফুল ক্লাচ ধরে ব্রেক করে থামায় ফেলবেন, বা এভাবে ক্লাচ ছাড়াই থাকবে। ধরেন এই গাড়িটার পিছনে আমি এইভাবে একদম, এই যে দেখেন আমি কিন্তু ক্লাচ ছেড়ে রাখছি, স্পিড 8, এখনও ক্লাচ ছাড়া, একদম যখন বন্ধ তখন ক্লাচটা ধরলাম, কিন্তু ছাড়বো যখন তখন ফুলই ছাড়বো। হাফ ক্লাচ ধরলে তো ভাই ক্লাচ প্লেট পুড়া যাবে, ক্ষয় হয়ে যাবে। মানে এইগুলা কেন শিখাইতেছে নতুন নতুন ব্লগারগুলা? ভাই একটা জিনিস যদি আপনি শিখাইতে চান, ওটা আগে নিজে শিখেন, তারপরে মানুষকে শেখান। ভুল ইনফরমেশন শেয়ার করেন না। আজে বাজে কমেন্ট আসবে, ভিডিও বুস্ট হবে, এটা ভেবে ভুল ইনফরমেশন শেয়ার করেন না। কারণ আপনার এই ভুল ইনফরমেশনটা যদি কেউ ফলো করে সে তার বাইকের 12টা বাজায়, তাহলে তো সমস্যা না। কি হবে তাহলে জানেন? ওইটার গুণাটা আপনি কামাই করবেন। অ্যান্ড এই কালে আপনি হয়তো অনেক সাবস্ক্রাইবার, অনেক লাইক কমেন্ট শেয়ার পাবেন, কিন্তু পরকালে কিন্তু কমিউনিটি গাইডলাইন্সে আটকায়া যাবেন, বুঝছেন? আচ্ছা, আমিও ভিটস চালাই, এটাও একটা ভিটস, কিন্তু আমার ভিটস থেকে এই ভিটসটার মধ্যে পার্থক্য অনেক। পেছনের এই ওয়াইপার থেকে শুরু করে অনেক পার্থক্য। আর ওনার পেছনে ক্যামেরা, ব্যাক ক্যামেরা 2টা কেন? ভিটসের মধ্যে অনেকগুলো মডেল আছে, আর এই ভিটসটার কেমন যেন মনে হইতেছে পেছন পাশটা একটু বেশি ঝুলে গেছে, এরকম লাগতেছে। সম্ভবত এটা নতুন শেপের কিছু। আর ঢাকা মেট্রো এটা হচ্ছে 1500 সিসির ভিটস। ভিটসের মধ্যে 3টা সিসি হয়, 1000, 1300 আর 1500। 1300 কীভাবে বুঝবেন? 1300তে থাকবে ঢাকা মেট্রো আর যদি ঢাকা মেট্রো থাকে, কটা হচ্ছে 1000 সিসি, অ্যান্ড হচ্ছে 1500 সিসির সাইন। ভাই যান 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 যান, এগুলা হচ্ছে সিসি বোঝার উপায়। আর এটার পেছনের সিট একটু বড় মনে হইতেছে। হ্যাঁ, পেছনে হেডরেস্টটা একটু বড়। এটা মনে হয় আমারটার পরের মডেল, একটু লাক্সারি ব্যাপার আছে এটার মধ্যে। আমারটার মধ্যে একটু গরিব ব্যাপার আছে মনে হইতেছে। আচ্ছা, বাম দিক দিয়ে একটু আগায় যাই, দেখি সামনের পাশটা কীরকম। বাসে চাপ না দিলেই হয়। ওহো, হেডলাইটও ডিফারেন্ট রে, হেডলাইট অনেক ডিফারেন্ট, বড় সড়ো, এক্সিওর আগের মডেলগুলোর মতো হেডলাইট। রমজান মাসের এই সময়টা এসে শুধু ইফতারের দাওয়াত থাকে ভাই। আজকে থেকে শুরু করে আগামী কয়েকদিন টানা ইফতারের দাওয়াত। একজনেরটায় গেলে আরেকজনেরটায় না গেলে আবার অনেকে করে রাগ। আসলে অনেক সময় কাজের চাপে অনেক সময় যাওয়াও যায় না অনেক জায়গায়। অনেক সময় দেখা যায় ফ্যামিলিতেও প্রোগ্রাম থাকে। ইফতারের চাপে আছি ভাই, সত্যি কথা। আর আমি আসলে বাইরে ইফতার করলে যে সমস্ত খাবারগুলো থাকে না, যে ভাজা পোড়া হাবিজাবি, এগুলো আমি খুব একটা পছন্দও করি না। কারণ চাপে পড়া যায় আসলে ইফতারের দাওয়াত থাকলে। বাসায় নিজের মতো নিজে ধরেন একদম তেল ছাড়া, তেল ফেল ছাড়া রান্ধে যে রান্ধে, যে রাসেল ভাই যেটা বলে, মার্জুক রাসেল ভাই, ওরকম তেল ফেল। এই হলুদ এগুলা কি ফলগুলো তো ভাল লাগছে। এটা তো একটু মনে হয় দেখা উচিত আমার। দাঁড়ান তো, ঘুইরা যায় দেখবো। এই কুত্তা, খেউ করিস না, পাগলা নাকি কে জানে, কামড় না একটা লাগাই দেয় রোজার শেষ টাইমে। ভাই হলুদ এগুলা কি ফল? হ্যাঁ ভাইয়া, এটা কি বাঙ্গির মতো কিছু? আচ্ছা আচ্ছা, ধরার পরে বাঙ্গি একটা ফিল লাগতেছে। এটা কি বাংলাদেশি না মনে হয় না? বাংলাদেশি ফল। কত করে কেজি? 200। একটাই তো মনে হয় প্রায় আধা কেজির উপরে। আচ্ছা দেখি, পরে এক সময় নিব না। টেস্টও বাঙ্গির মতোই, কসকস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। নামটা আমি অতটা ভালো বুঝি নাই। এই স্যান্ডেলটা তো সুন্দর, আমার এই ধরনের স্যান্ডেল যে ভাল লাগে ভাই, কিন্তু আশপাশে যাদের সাথে চলি ফিরি এরা আমার খ্যাত বলে। এখন আমার ভাল লাগে ভাই, না 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 না, আমার ভাল লাগে, আমি কি করব। স্যান্ডেলটা সুন্দর ভাই। আল্লাহ আল্লাহ, চলেন আমরা এদিক থেকে বের হই। আল্লাহু আকবার। হ্যাঁ,
মিরপুরের এই জায়গাটা দেখছেন, অনেক জামা কাপড়ের দোকান হয়ে গেছে, সুন্দর সুন্দর শার্ট বিক্রি করে, এই সেই অমুক তমুক। একটা ক্লিক লাগাই, হ্যাঁ এই শার্টটাই আপনি যদি ভ্যান থেকে কিনেন এখানের চেয়ে অর্ধেক বা এর আশপাশের দামে হয়তো কিনতে পারবেন। আমি লাস্ট কয়েকটা শার্ট কিনছিলাম, 3টা শার্ট 1000 টাকা দিয়ে কিনছিলাম ভাই, এক একটা শার্ট এত মানসম্মত। পরে ওই দিন আবার গেছিলাম ওই ভ্যানের ওইখানে, কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল অ্যান্ড ভ্যানটা ঢাইকা ফেলছিল ই দিয়ে, ট্রিপল দিয়ে, এই জন্য আর কিনতে পারি নাই। এই ভাই, এটা কি গিনিপিগ বিএসবির অতিথি ভাই, না খরকুশ? বিএসবির অতিথি এটা। এটা কি খরগোশ না নাকি? হ্যাঁ, ওই আরেকটা আছে, কই আরেকটা? ওই যে এটা তো বেশি সুন্দর। শাহরুখ খান কই? শাহরুখ খান আর কামড় দেয়? না না, এই কি খবর? আসো ভালো? চোখ কি লাল? ওটা খাইতেছে খালি বিলাতি, এই জন্য চোখ লাল। মনে হয় সুন্দর। একটা ছেলের লাইফে যদি এরকম একটা সাদা স্পোর্টস বাইক, এরকম একটা কালো নেকেড স্পোর্টস বাইকে 2টা বাইক থাকে, মনে হয় না ওই ছেলের আর কোনো বাইকের চাহিদা থাকার কথা। আসলে আমার কাছে এই কালারটা অনেক বেশি ভালো লাগে, কিন্তু আমার ঘাড়ে ব্যথা হয়, এই জন্য আমি স্পোর্টস বাইক খুব একটা চালাই না, এই জন্য আমি নেকেড স্পোর্টস বাইক চালাই। 2টার সেম ইঞ্জিন, কিন্তু তারপরেও 2টার পারফরমেন্স 2 রকম। এটার পিছনে ছোট্ট একটা টেকনোলজি, ছোট 2টা, একটা হচ্ছে অ্যারোডাইনামিক শেপ আর একটা হচ্ছে চেন স্প্রকেট। ওটার পিছনে বড়, এটার পিছনে ছোট, এই জন্য হচ্ছে স্পিড এটার বেশি, ওটার আবার টর্ক বেশি। উপরে মানে ওঠার ক্ষমতা ওটার বেশি, আর এটা ফাস্ট দৌড়াইতে পারবে, ওই ক্ষমতা বেশি। এতক্ষণ তো ওইটা চালাইলাম, এবার একটু এটা চালাই। তার আগে একটু বলেন তো আপনারা যে বাইকের এই জিনিসগুলো যদি খুলে ফেলা হয়, লুকিং গ্লাস, তাহলে ব্যাপারটা কীরকম লাগে? ইন্ডিকেটরও যদিও খুলে রাখছে, মানে যে ব্যাপারটা কম্প্যাক্ট অ্যান্ড চাপা করে ফেলছে, আমার কাছে ভালোই লাগে দেখতে, বাট লুকিং গ্লাস খুলে চালানোটা সেফ না, এই জন্য বেশি ভালো লাগে না। আর আরেকটা জিনিস বলেন, যে বাইকের যদি টেল খুলে ফেলা হয় তাহলে দেখতে কেমন লাগে? আসলে ব্যাপারটা অনেক স্পোর্টি লাগে, এটা যেমন সত্যি, বাট এটা খুললে নাম্বার প্লেট কই লাগাবে? অনেকে ছোট্ট করে নিচে নাম্বার প্লেট লাগায়, বাট এই শেপটা কিন্তু দেখতে ভালোই লাগে। চলুন না আজকে একটু R15 এই সাদা খরগোশটাকে চালাই। একটু আগে দেখছি খরগোশ বিএসবিতে এসে, এখন একটা আবার খরগোশ কোয়ালিটির বাইক দেখতেছি। আচ্ছা, একটা জিনিস দেখলাম, এই RCBর গ্রিপটা R15 লাগাইলে তো বেশ মজার হয়, মানে চিকন হয়, তো তাহলে তো এমটিতে লাগাইলেও মজার হবে, বাট অরিজিনাল ইজ অরিজিনাল, মানে অরিজিনালের তো বিকল্প হয় না। বাট তারপরে RCBর এই কালো গ্রিপটা বা অন্য যে গ্রিপ, এই শেপের গ্রিপগুলো আর কি আমার কাছে ভালোই লাগে, মানে খুব চিকন হয়ে যায়। 4V-তে লাগাইছিলাম, পরে বেশ মজা পেয়েছিলাম। আর MT-15-এ তো কখনো লাগাই নেই। আচ্ছা, যদি কখনো লাগাই তাহলে এক্সপিরিয়েন্স শেয়ার করব। এই ছোট্ট ছোট্ট লাইটে আবার হ্যাজার্ডও জ্বলে, চিন্তাটা করছেন? চলুন না একটু চালাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন যেন সাউন্ডও আমার কাছে আলাদা লাগে, মানে এটা একটা বক্সের ভিতরে, এই কারণে সাউন্ড আলাদা লাগে কিনা, ওটার সাউন্ডটা অনেক লাইট লাগে, অ্যান্ড এটার সাউন্ডটা কীরকম যেন একটু হার্শ, একটু মানে একটু সিংহ, একটু বাঘ টাইপের একটা গর্জন, আর ওইটা একটু স্মুথ, মানে একটু মেলি সাউন্ড, আর এটা একটু পুরুষ সাউন্ড, এরকম লাগে কেন ব্যাপারটা আসলে। আর এই গ্লাসটাও অনেক বেশি সুন্দর, আমার কাছে এই গ্লাসটা খুব ভালো লাগে যদিও, বাট আমি আমার কোনো বাইকে এই গ্লাসটা লাগাই নাই। আমি যখন বাইক চালাইছি স্পোর্টস বাইক, তখন এই গ্লাসটা আসে নাই, অ্যান্ড এটা লাগাইলে এটার ভিতরে তো সুন্দর ঢুকে যাওয়া যায়। অনেকেই দেখি এখন এইটা লাগাইতেছে, অ্যান্ড এটার মধ্যে মনে হয় এখানে কোনো ঢাকনা বা কিছু ছিল, বর্ডার ছিল, এখন নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। চলুন হালকা চালাই, কারণ ইফতারের সময় হয়ে গেছে, খুব বেশি দূর যাইতে পারবো না। ভাই ধাক্কাই অন্যরকম। এই ভাই একটু আসি মাথা থেকে। স্পোর্টস বাইকের শেপটাই এরকমভাবে বানানো হয়েছে যে আপনি যখন এই বাইকে উঠে থ্রটলটা মোচার দিবেন, তখনই ওই যে তাহিরি হুজুর বলছিল না, শরীরে একটা ভাব আইসা না, ঠিক ওরকম স্পোর্টস বাইকে উঠে থ্রটলটা মোচার দিলে আসলে শরীরে একটা ভাব চলেই আসে। আর এটার মধ্যে নাই ইন্ডিকেটর, লুকিং গ্লাস। আমি পিছনে না দেখতে পারতেছি না কিছু, আমার ঘুরা ঘুরা দেখতে হইতেছে। পিছনে রিক্সা দেখতে হলে এইভাবে আমার ঘুরতে হইতেছে, এটা কোনো কথা? এই কালারটাও সুন্দর না, এই গ্লাসটা আসলেই সুন্দর ভাই। আমার 2 হাতেই শুধু বাতাস লাগতেছে, গ্লাসটার কারণে পুরো বাতাসটা আমার উপরে দিয়ে চলে যেতেছে, একদম বাতাস টের পাওয়া যায় না। তো এই অল্প স্পিডেই বুঝতে পারছি। তবে এই গ্লাসগুলো যখনই যে লাগাবেন, একটু অন্য যারা লাগাইছে তাদের কাছ থেকে রিভিউ নিয়ে লাগায়েন। এই উইন্ডশিল্ডটার কথা বলতেছি, কারণ যেটা বিল্ট ইন যেটা আসে, স্টক যেটা আসে, ওটা সায়েন্টিফিক্যালি ওটা অ্যাপ্রুভড, যে ওটা ওকে টেস্টেড, কোম্পানি ওটা দিচ্ছে যে হ্যাঁ ওটা অ্যারোডাইনামিক বা বাতাস কাটার জন্য ওটা ওকে আছে। কিন্তু এইগুলা যেগুলো বানাইছে, এগুলো আসলে কিছু জিনিস এখন বাংলাদেশেও তৈরি হইতেছে,
অ্যান্ড কতটা আসলে সায়েন্টিফিক্যালি ওইটা প্রুভড বা আপনাকে কতটুকু সেফটি দিবে এইটা বলা মুশকিল। এই করোলা ক্রস আমার খুবই ফেভারিট একটা গাড়ি। আমি খুব দোয়াশলা একটা অবস্থার মধ্যে আছি গাড়ি কেনা নিয়ে। যাই হোক, গাড়ি কিনবো আরও 2 মাস পর। যখন কিনবো তখন আপনাদের কাছ থেকে মতামত নিয়েই কিনবো। আমার পছন্দের লিস্টে আছে 3টা গাড়ি। 1 হচ্ছে CHR, 2 হচ্ছে করোলা ক্রস, 3 হচ্ছে ওই যে ওইটা, আরে ওই যে CHR এর সেম ইঞ্জিনের যে সিডান কারটা, ওটার নাম আমি ভুলে যাই, মনে পড়লে বলবো না, কি জানি নাম, প্রিয়াস। প্রিয়াস। এই 3টা গাড়ি থেকে যে কোনো একটা নিব। দামের পার্থক্য খুব বেশি না, তবে ক্রসের দাম একটু বেশি। এত টাকা আমার কাছে নাই যদিও, বাট তারপরেও যদি প্ল্যান করি যে এটা নিব তাহলে টাকা ম্যানেজ করবো ইনশাআল্লাহ। চলেন এই রোডে একটু টান দিই। চিপা চাপাতে টান দিয়ে শান্তি পাইতেছিলাম না ভাই। ধাক্কাটা কি দেয় দেখছেন, অথচ আমার MT-15 এইভাবে ধাক্কা দেয় না। মানে আমি বুঝলাম না, একই ইঞ্জিনে এরকম কেন হবে, নাকি সিটিং পজিশনের কারণে এরকম মনে হয়। স্পিড তো একই উঠে আসলে। এমটিতে একটু স্মুথলি উঠে স্পিডটা, আর এটা তো একটু লাফ দিয়ে ওঠে, তো এই জন্য এটার মনে হয় যে না জানি কি পাওয়ার। হ্যাঁ, এই জিনিসটা ঠিক যে এইটার মধ্যে একটু সাউন্ডটাও যেমন একটু হার্শ টাইপের, এটার পাওয়ার ডেলিভারিটাও একটু কীরকম যেন, মানে একটু মনে হয় যে প্রয়োজনের চেয়ে বেশি ডেলিভারি করতেছে, এই জন্য এরকম লাগে। আর বাতাস কাটার একটা ব্যাপার তো আছেই ভাই, যেই বাইক যত ভালো বাতাস কাটতে পারবে সেই বাইক হচ্ছে তত আগে যাবে। এটা একদম নর্মাল একটা ব্যাপার। দেখেন এই যে আমি বামে চাপবো, এখন আমার পিছনে তাকায় তাকায় বামে চাপতে হইতেছে। আর মেইন রোডের দিকে যাব না, এখন দেখা যাবে কোন রোডের কোন মোড়ে গেছি, পরে এক জ্যাম খেয়ে গেছি, একবারে আজকের দিন পার। তার ওরে ভাই, এরকম লাভ দিলে কিরকম লাগে। বাইকটা মনে হয় 10,000 কিলো চলছে কিনা, নাকি সামনে লেখা দেখলাম 1,000 না 10,000 কে জানে। বাইকের অবস্থা দেখে তো মনে হইতেছে 1,000 না, হয়তো 10,000ই হবে। ও রে গ্রেট, মানে ভাই সত্যি কথা, জ্বর টর কই যে গায়েব হয়ে গেছে। পুরা জ্বর নিয়ে আজকে বাইক চালাইতে বেরিয়েছিলাম, যখনই বাইকে উঠছি তখনই জ্বর টর আমার শরীরে বলতেছে দূরে সর, পুরাই জ্বর রে দূরে সরাই দিতেছে। যাক, আজকে একটা ভালো ফিল পাইলাম এই বাইকটা চালায়, শরীরটা ভালো লাগতেছে। এখন আজানের টাইম হয়ে গেছে। এই টাইমে ছোটবেলায় শুনতাম শয়তান ঘোরাঘুরি করে বেশি, আবার রোজায় তো শয়তানও থাকে না। এক কাজ করি, চলেন ইফতারের সামনে যা ওয়েট করি ইফতার করার জন্য, কারণ বইরা টইরা ছিলা টিলা গেলে এই টাইমে পুরা জীবনটা বরবাদ। কি করেন আপনারা দুজন, খালি কুটুর কুটুর? খরগোশ ইফতার করে, শাহরুখ খান ভাইরাও ইফতার করে, সব শাহরুখ, আমির, সালমান, সব খানস ব্রাদার্স সবাই। এখন আমিও ইফতার করবো। 6:45 হচ্ছে এখন সময়, যখন আমি বের হয়ে গেছি বিএসবি মার্টে থেকে। আর রোডঘাটটা এই টাইমে মোটামুটি ফাঁকা থাকে, এই জন্য এই টাইমটায় বের হয়ে গেছি। আর আমি রাস্তায় আর বেশিক্ষণ থাকবো না। ওরে ভাই, এদিকে ওইদিকে ও ভাই, পেছন থেকে চাপ দিয়ে দিলেন। পেছন থেকে এসে চাপ দিয়ে বলতেছে আপনি মনে হয় ফোনে কথা বলছেন, তো জায়গা হইতে পারে আমারও রং, হইতে পারে ওনারও রং। শরীরটা ভালো না তো, এই জন্য নিজেই বুঝতেছি না কার রং। যাক, যেটা বলতেছিলাম, আজকে বাইরে আসলে বেশিক্ষণ থাকবো না, এই জন্য ভিডিও এখানে শেষ করে দিই। আজকে একটু বেরোলাম, একটু আপনাদের সাথে আড্ডা দিলাম, ভালো লাগলো। অ্যান্ড হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill Pro. Check the mic and make sure it sound right, boys.